মায়ের মৃত্যুর পর তার চোখ দান করার মতো একটা মহৎ কাজ করার জন্য শিক্ষক আমির চাঁদ শেখকে সপরিবার জেলে যেতে হলো। আপনি এটাকে কিভাবে দেখেন? দেখুন, আমি এটাকে দেখি চূড়ান্ত মধ্যযুগীয় মৌলবাদী চিন্তার দ্বারা যে প্রশাসন পরিচালিত হয় তাদের এইটাই হচ্ছে পরিণতি। চক্ষু দান, দেহ দান নিয়ে আমরা বহুদিন আন্দোলন করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। অনেক মানুষ সচেতন হয়েছেন, যার ফলে ওই রকম একটি সংখ্যালঘু সম্প্রদায় পরিবারের যিনি আমির বাবু, তিনি শিক্ষক, তিনি মায়ের চক্ষু দান করেছেন। আমার যেটা অবাক লাগলো সেটা হচ্ছে, আমি পরবর্তী সময় দেখলাম ওখানকার পুলিশ ইন্সপেক্টর তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। হুম। আমার তার ইন্টারভিউ শুনে মনে হলো যে এই ভদ্রলোক কি করে পুলিশ ইন্সপেক্টর হলেন। থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। চোখ ছাড়াও তাদের অভিযোগ ছিল দেহের অন্য অঙ্গ বিক্রি করে দেওয়া হয়েছে এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এই কাজটা করেছে। এবং সেই অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি। উনি বলছেন যে কি পরিবারের লোকজন অভিযোগ করেছে যে শরীরের বিভিন্ন অঙ্গ পাচার করা হয়েছে। আজকে শরীরের বিভিন্ন অঙ্গ পাচার করা হয়ে তো শরীরের বাইরেই তার চিহ্ন থাকবে, তার জন্য পোস্টমর্টেম করতে হবে এবং পোস্টমর্টেম করবার জন্য ওদের হেফাজতে নেওয়া হয়েছে। আমি আরো অবাক হয়ে যাচ্ছি ম্যাজিস্ট্রেটের ভূমিকা দেখে। এই ম্যাজিস্ট্রেট কি তাদের সাধারণ বোধ বুদ্ধি প্রয়োগ করেন না, নাকি তাদের কাছে যা পুলিশ অফিসার বলে দেন সেটা কি তারা অর্ডার করে দেন? এতে অত্যন্ত লজ্জাজনক একটি অধ্যায় তৈরি হলো পশ্চিমবঙ্গের বুকে। এই পুলিশ প্রশাসনের মধ্যে ভারতবর্ষের অন্যান্য জায়গা তো আছেই, সেখানে সব কুসংস্কার বিষয় নিয়ে নাড়াচাড়া হয়, কিন্তু এখানেও এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। সমস্ত স্তরের মানুষ এটা প্রতিবাদে নেমেছেন, এটাই একটা ইতিবাচক দিক লক্ষ্য করছি আমি। বিজ্ঞান কর্মীরা রোজই বিক্ষোভ করছেন এবং ওর জামিন হোক, তারপর একটা পাল্টা মামলা ওকে দিয়ে আমি করাবো। এই পুলিশ অফিসার এবং ওর ভাই বোনদের বিরুদ্ধে মৃতদেহ কারো সম্পত্তি হয় না, মরে যাওয়ার পর এটার সামাজিক দায় হয়ে যায় এবং সেই সামাজিক দায় থেকেই তো এই আন্দোলন করে উত্তরণ হয়েছে যে তাহলে মানুষের অঙ্গ যদি অন্য কাজে লাগানো যায়। এবং ওই ভদ্রমহিলার দুটো চোখ নিয়ে আমি তো খবর পেলাম কয়েকজন ইতিমধ্যেই তারা দৃষ্টি ফিরে পেয়েছেন, কর্নিয়া তাদের বসানো হয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারিভাবে জানানো হয়েছে কর্নিয়া নেবার কথা। এটা একটা ব্যাপক সামাজিক আন্দোলন তৈরি হওয়া দরকার। পুলিশ প্রশাসনকে আরো সচেতন হওয়া দরকার। এরা কি করে সাধারণ বোধ বুদ্ধির বাইরে গিয়ে, যেহেতু বলছে অতবাকে অ্যারেস্ট করে নিলাম, যারা বলছে তাদের আমি অ্যারেস্ট করলাম না, তাদের নিবৃত্ত করলাম না যে বেশ করেছে, একটা ভালো কাজ করছে, তা নয়। এখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে বারবার এই ইন্সপেক্টরকে বলতে শোনা গেল যে চোখ দান করার কোনো ইচ্ছাপত্র তারা দেখাতে পারেননি। কোনো দরকার কিন্তু নেই। হ্যাঁ, আইন বলছে যে এমন হতেই পারে যিনি মারা গেছেন তিনি তার ইচ্ছাপত্রে স্বাক্ষর করে যাননি, কিন্তু তার সন্তান যদি চান তার মার বা বাবার অঙ্গ দান করতে, তাহলে কোনো আইন তাকে বাধা দিতে পারে না। আমি তো সে কথাই বলছি যে পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে একটা মামলা করবো আমি। আমি ওদের, আমার ছেলেদেরও বলেছি ওখানে, এই ছেলেটি আগে জামিন ছাড়া পাক, তারপর পুলিশ ইন্সপেক্টর কোথায় পেয়েছেন যে এরকম ইচ্ছাপত্র রাখতে হবে? এ কি সম্পত্তি নাকি? শুধুমাত্র যদি যে মারা যাচ্ছে তার যদি সম্পত্তি থেকে থাকে, তারা তাড়াতাড়ি কবর দিয়ে পুড়িয়ে দিয়ে ডেথ সার্টিফিকেটটা দখল নিয়ে নেয়, যাতে তারা পরবর্তীকাল সম্পত্তির অংশ দাবি করতে পারেন। তো পুলিশ ইন্সপেক্টরকে এই বুদ্ধি কে দিল যে মায়ের ইচ্ছাপত্র নেই? আমি শুনেছি, আমি ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা আমি নিচ্ছি, দাঁড়ান না। কয়েকজন পাড়া প্রতিবেশী তারা বললেন যে অঙ্গ পাচার করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে যিনি মারা গেছেন তার সন্তান সহ পরিবারের 5 জনকে আমি অ্যারেস্ট করে নিলাম। মানে এটা পশ্চিমবঙ্গে ঘটছে। ঘটছে কেন? পশ্চিমবঙ্গেও তো সরকার মন্দির তৈরি করছে না, সেই জন্যই এই ধর্ম কুসংস্কার এটা চালু হবে। দেখলেন না গতকাল পার্লামেন্টে আমি প্রশ্ন করেছিলাম, এই যে গর্ভ সংস্কার, ওরা একটা প্রকল্প চালু করছে, মানেটা কি? সেই মন্ত্রী তো উত্তর দিতে পারছে না, পাশ থেকে কে বলে দিলে বলে দাও যে এটা প্রশ্নের উত্তর দেবো না এখন। এরা দেশটাকে তো মধ্যযুগে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। বিজেপি, আরএসএস বা তাদের যে সহযোগী যারা সংগঠন,
তারা দেশটাকে মধ্যযুগে নিয়ে যেতে চাইছে, এটা যখন একটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস আর তার সর্বোচ্চ নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এইরকমই একটা ধারণা তৈরি করেছেন বা ভাষ্য তৈরি করতে পেরেছেন সর্বভারতীয় মিডিয়ার সামনে, যে তারাই বিজেপির এই মধ্যযুগীয় যে নীতি বা তাদের যে দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে লড়ছেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? বাস্তবটা হচ্ছে বিজেপির উনি একজন শক্তি হিসেবে কাজ করছেন, বাইরে লড়াই করছেন। দেখছেন না, যখনই কোনো রকম মৌলিক প্রশ্ন সামনে আসছে, যে মৌলিক প্রশ্নে বিজেপি বিরোধিতা করতে হয়, সেখানে তারা নেই। ওম বিড়লার বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব, সবাই জানে সেই প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হবে না সংখ্যার বিচারে, কিন্তু এটা একটা দৃষ্টান্ত স্থাপনকারী পদক্ষেপ হয়েছিল, তাতে তারা নেই। ঠিক। বিজেপি অস্বস্তিতে পড়বে মৌলিকভাবে এমন কোনো কাজে তারা নেই। তাই দেখবেন এখানে তারা জগন্নাথেরও মন্দির করছেন, তো কি দুর্গা মন্দির করছেন, মহাকালের মন্দির করছেন। এখন আবার বলছেন জগন্নাথের মন্দিরের জন্য এত ভিড় হচ্ছে যে ওখানে আমরা ট্যুরিজম করব। মানে একেবারে যে পরিকল্পনা রাম মন্দিরের সময় এ কথাই বলেছিলেন, কিন্তু যারা রাম মন্দির করেন, যে মন্দির হলে পরে এখানে প্রচুর লোক আসবে, এখানে ব্যবসা বাড়বে। তার মানে ধর্মকেন্দ্রিক চিন্তাটা এক জায়গা থেকে উৎপত্তি হয়েছে। আমি যে বলি না RSS স্কুলের ছাত্র ছাত্রীরা, সেটা কার্যত প্রমাণ হচ্ছে। কিন্তু বাইরে একটা মক ওয়ার করতে হবে যাতে এই বিরোধী পরিসরটা অন্য কেউ না দখল করে নেয়। সেই চেষ্টায় অনেকটাই সফল দেখে খানিকটা যেটা তো মনে সফল হয়। হয়েছেনই তো, হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো যে সংখ্যালঘু প্রধান একটা এলাকা, বামফ্রন্ট সরকারের আমলে যেটা একটা অনবরত যে প্রচারটা চলতো, সেটা হচ্ছে বিজ্ঞান মঞ্চের প্রচার এবং বিভিন্ন সংগঠন যারা বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার কাজ করতেন। গত 15 বছরে আমরা তার কি ছবি দেখছি? প্রচার মাধ্যমটা বিরাট শক্তি, তো তারা প্রচার মাধ্যম তো তাদের হয়ে প্রচার করছে। প্রচার মাধ্যম তো বিজ্ঞান কর্মীদের হয়ে প্রচার করবে না, করছে না। বুঝতে পারছেন না? তাহলে বন্যা হচ্ছে, বন্যার যুক্তিসঙ্গত বিজ্ঞানসম্মত প্রতিরোধের পরিবর্তে বলা হচ্ছে ম্যানমেড, এবং সেই প্রচারটা কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছে। আর একটা রাজ্যে বলা হচ্ছে ফ্লাড জেহাদ। হ্যাঁ, একই একই জিনিস ভিন্ন ভিন্ন পাত্রে রাখলে পরে একই জিনিসে ভিন্ন ভিন্ন রূপ নেয়, এই আর কি। কিন্তু এর ফলে অঙ্গদানের যে মুভমেন্ট, মরণোত্তর অঙ্গদান, মরণোত্তর চক্ষুদান, এই আন্দোলনটা শুধু বাধাপ্রাপ্ত হবে তাই নয়, মানুষের যে এগিয়ে আসার প্রবণতা সেটাও তো ধাক্কা খেলো এই প্রশাসনের এই কাজের আমার ফলে। এটা ঠিকই বলেছেন, কিন্তু এতে হচ্ছে কি, যেভাবে ছেলেমেয়েরা প্রতিবাদে নেমে পড়েছে, তাতে কিন্তু চক্ষুদানের প্রচারটাও বেড়ে গেল। এটাও একটা দিক, ডান দিক পদ্ধতি তাই হয়। এখন ওই রকম একটা সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন একটি পরিবার বা এলাকায় চক্ষুদানটা হলো, এবং তার বিরোধিতা করতে গিয়ে এখন চক্ষুদান নিয়ে বহু প্রচার হচ্ছে, বহু মানুষ জানতে চাইছেন চক্ষুদানটা কি। প্রথম যখন ব্রজদা এই দেহ দান আন্দোলন শুরু করেন, তার সঙ্গে আমরা পরবর্তীকালে যুক্ত হয়েছিলাম। আমার মনে আছে আমি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলাম। সেই মামলার মূল বিষয়বস্তুই ছিল যে এই দেহগুলোকে এইভাবে নষ্ট না করে এটাকে মেডিকেল অটপসির জন্য দিয়ে দেওয়া উচিত। প্রত্যেকটা রুগী মারা গেলে কেন মারা গেল তার মূল সূত্রটা খুঁজে বার করা যায় অটপসি করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। তখন দেহ পাওয়া যাচ্ছিল না কলকাতা। আমি হাইকোর্টে মামলা করেছিলাম, বিচারপতি ছিলেন তখন চিফ জাস্টিস মাথুর, আমার আজও মনে আছে। আমি যখন এই মামলাটা মুভ করি, উনি প্রায় চেয়ার থেকে লাফিয়ে ওঠেন যে তুমি এসব কি বলছো। আমি কি বলছো, তুমি বসো, ঠান্ডা মাথায় বোঝো, এটা একটা সায়েন্স। অনেকক্ষণ বোঝাবার পর তো অনেকে আমার চাপের মুখে দাঁড়িয়ে একটা অর্ডার দিলেন, ঠিক আছে গভর্নমেন্ট উইল কনসিডার লাইক দিস। আমি বলছি এটাকে কারিকুলামে আনা উচিত, প্রত্যেক জায়গায় পড়ানো উচিত। আর এখন তো হচ্ছেই, এখন তো দেহদান, অর্গান ডোনেশন নিয়ে গোটা ভারতবর্ষের নেটওয়ার্ক তৈরি হয়েছে। ঠিকই, আপনি ব্রজরায়ের কথা বললেন, তিনি একজন কিংবদন্তি মানুষ এই মরণোত্তর দেহদান যে মুভমেন্ট তার। এবং ধরুন, মরণোত্তর দেহদানের অঙ্গীকার করার পর অনেক বছর আগে হয়তো সেই অঙ্গীকার করা হয়েছে, তারপরে বহু বছর কেটে গেছে, সেই অঙ্গীকার পত্র আর হয়তো খুঁজেই পাওয়া যাবে না।
কিন্তু তার জন্য তার যে ইচ্ছা সেটাকে সেটা তো ঠিক বলছেন, আপনি একদম ঠিক বলছেন যে অঙ্গীকার পত্র কোনো প্রয়োজন নেই। তার সন্তান যখন উদ্যোগ নিয়েছে সেটাকেই সমর্থন। পুলিশ অফিসার বলছেন অন্য ভাই বোনের আপত্তি করে, যারা অন্য ভাই বোনের আপত্তি করে তাদের তুই বোঝা যে কেন আপনারা আপত্তি করছেন, তাই না করে তুই যে উদ্যোগ নিল তাকে ধরে নিয়ে গেলি। অদ্ভুত কাণ্ড। যেরকম অভিযোগ ছিল এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে, একটা ইমোশনাল ম্যাটার আছে। গ্রামে যেটা সিচুয়েশন ছিল ওকে রেস্কিউ করে আনা হলো, তারপর যেটা এফআইআর ছিল এটা ভেরি হিনাস এফআইআর। সো অন দি বেসিস অফ দি এফআইআর অ্যাজ পার দি লিগাল প্রসিজার হি ওয়াজ অ্যারেস্টেড এন্ড প্রডিউসড বিফোর কোর্ট। এটা পুলিশ প্রশাসনের পাশাপাশি বিচার বিভাগেরও মানে আমি তো অবাক হয়ে ম্যাজিস্ট্রেটের যাচ্ছি। আমি ম্যাজিস্ট্রেটকে, আমি যদি কোনো ওই ম্যাজিস্ট্রেটের আমার দেখা হয় তাকে বলবো, আমি বহু ম্যাজিস্ট্রেটকে বলি আপনার স্বাধীন বোধবুদ্ধি প্রয়োগ করো। আসলে ওরা কিছুই করে না, পুলিশ পাচায় প্রথম দিনই রিমান্ড করে ছেড়ে দেয়। আরে কেন, কি ব্যাপার, ল্যাজ উল্টে দেখ, তা না। এটা অদ্ভুত। ওরাও ভয় থাকে আর কি, ওদের চাকরির ভয়, ট্রান্সফারের ভয়। বিচার বিভাগের যে স্বাধীনতা আমরা আশা করি সেই স্বাধীনতা কার্যকর তো হয় না। কোথায় যিনি মায়ের মৃত্যুর পর তার দুটো চোখ দিয়ে অন্যের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন, তাকে কোথায় বাহবা দেবে, তাকে কোথায় কুর্নিশ জানাবে, তা নয় তাকে তুমি সপরিবার জেলে ভরছো, তার উত্তরে শাসক দলের মুখপাত্র বা শাসক দলের কোনো প্রতিনিধি চ্যানেলের অনুষ্ঠানে বসে বলছেন যে আসলে ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা হয়ে যাচ্ছিল, সেই জন্য পুলিশকে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে। ও আচ্ছা, ল অ্যান্ড অর্ডার সমস্যা হয় বলে ডাকাতটা ডাকাতি করতে এলে পরে যার বাড়িতে ডাকাতি হবে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। সেটাও ল অ্যান্ড অর্ডারের সমস্যা তো বটেই। কি যুক্তি! মানে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে তারাও জানেন না, আসলে তারাও হচ্ছেন অন্ধ কুসংস্কারে নিজেদের চিন্তা চেতনা লালিত পালিত। বা হতে তাই পারে কোনো ব্যক্তিগত শত্রুতা। ব্যক্তিগত স্বার্থ টার্থটা ক্ষুদ্র, এটা হচ্ছে চেতনার ব্যাপার, না এই যে মানসিকতার ব্যাপার। সেও ঠিকই বিশ্বাস করে না যে চক্ষুদানটা হওয়া উচিত। হতে পারে ধর্মীয় কারণে তার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না, সুতরাং পুলিশকে ইনভলভ করা। কিন্তু এটা মানে আমরা তো বারবার আহ, এই সমালোচনাটা করি যে শাহবানু মামলার কথা আমরা বলি হুম, যে ভারতকে অনেক বছর পিছিয়ে দিয়েছিল শাহবানু মামলার সময়। তার সেই যে ল্যান্ডমার্ক জাজমেন্ট, সেটার হুম, বিরুদ্ধে যখন রাজীব গান্ধী হ্যাঁ, প্রধানমন্ত্রী হিসেবে নথি স্বীকার করলেন কিছু মৌলবাদী তাই শক্তির তো, কাছে। সেই তো। তো আমাদের রাজ্যেও তো সেই একই রকম একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি তাও এত বছর ধারাবাহিকভাবে। পরে, এত বছর পরে, এত বছর এগিয়ে আসার পরেও এই রাজ্যে আমি বারবার বলছি যে এরা প্রকৃতপক্ষে ধর্মীয় মৌলবাদী চিন্তাকেই লালন পালন করছে। সরাসরি তো বলছেন, তারা তো প্রত্যক্ষভাবে বলছেন, তারা তো কোনো রাগঢাক করছেন না। তারা তাদের আড়াল করবার জন্য বলছে আমরা সব ধর্মকেই তোল্লা দিচ্ছি। আরো মারাত্মক ব্যাপার, সব ধর্মকে তোল্লা দিলে প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠ ধর্মেরই ওজনটা বাড়ে। এই সাধারণ বিজ্ঞান বোধটা তাদের কাজ করে না। কিন্তু এই যে অনেক সংগঠন এর প্রতিবাদে রাস্তায় নেমেছে, এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। ইতিবাচক। বিজ্ঞান কর্মীরা, বিজ্ঞান আন্দোলনের কর্মীরা পৌঁছে গিয়েছেন, দেহদান আন্দোলনের কর্মীরা পৌঁছে গিয়েছেন, আমার গণদর্পণের ছেলেরা পৌঁছে গিয়েছেন। সুতরাং প্রতিরোধটাও খুব ইতিবাচক হয়েছে এক্ষেত্রে, যার ফলে এটা একটা ব্যাপক প্রচারে এসেছে। তা নাহলে ঠিক, ওই পরিবারটায় ওই ওই লোকটাকে ধরে ওরা খুনি করে দিত। পাল্টা চাপটা খুব জরুরি হুম, এবং হুম, তার পাশাপাশি বোধহয় একটা আইনেরও শাসন দরকার, অর্থাৎ হ্যাঁ। যিনি এটাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন পুলিশের ওই ছেলেটা অফিসার। বেরোক আগে, বেরিয়ে ওর সঙ্গে কথা বলি, ওর কতটা সাহস সঞ্চয় করতে পারে, ওকে দিয়েই তো অভিযোগটা করাতে হবে, দেখি। বোধহয় একটা দৃষ্টান্ত তৈরি হওয়া দরকার একদম যে ঠিক ইচ্ছা বলেছেন, করলেই এটা করা যায় না। ঠিক তাই।